বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। তার কারণ বাংলাতে যে বর্তমান পরিস্থিতি গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী বাংলা তথা বাংলার কেন আমরা বাংলার যে ডেট অফ বার্থ দেখতে পাই তার সঙ্গে বিজেপির যে প্রতিষ্ঠা বা বাংলার যে ভৌগোলিক অবস্থান সে অনুযায়ী বাংলার কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ক্ষমতাসীন থাকছেন না, এটা মমতা ব্যানার্জির লাস্ট ইলেকশন, উনার জীবনের লাস্ট ইলেকশন। উনাকে আর জীবনে ইলেকশনের জায়গায় স্বাদ যে ভূমিকা উনি পিছন থেকে হয়তো নেতৃত্ব দিতে পারেন, উনি হয়তো পরিকল্পনা তৈরি করতে পারেন, কিন্তু নিজে থেকে নিজের মতো করে পরিচালনা করে নিজে নেতৃত্ব দেওয়া বা নিজে ভোটে দাঁড়ানো বা ভোটের ভূমিতে থাকা, এটা ওনার জন্য জীবনে লাস্ট। নরেন্দ্র মোদীজির যে ডেট অফ বার্থ, বিজেপির ডেট অফ বার্থ এবং পশ্চিমবঙ্গ নামাঙ্কনের যে ডেট অফ বার্থ, এই অনুযায়ী তার সঙ্গে শুভেন্দু অধিকারী যিনি এখন টোটাল সরকারটাকে ফাইট দিচ্ছেন, এই চারটের দিকে যদি ব্যালেন্স করে দেখা যায়, ফাইট শব্দটা উঠে আসছে। ফাইট মানে কি? হাড্ডাহাড্ডি লড়াই, মানে কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো বা খুব সহজে ক্লিন সুইপ করে বেরিয়ে যাওয়ার মতো রাস্তায় কিন্তু নেই। শনি মহারাজ তো পরিশ্রম খুব পছন্দ করেন, প্রচণ্ড রিস্ক নেওয়া পছন্দ করেন, প্রচণ্ড ডাউন টু আর্থ পছন্দ করেন। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী অনেকটাই গিয়ে উনার যে আগের কেন্দ্র নন্দীগ্রাম, উনি হাসতে হাসতে জিতবেন। এই যে রিস্ক নেওয়ার প্রবণতা, এটা শুভেন্দু অধিকারী বলে সম্ভব, আর ওনার সময় ভালো চলছে বলেই সম্ভব। উল্টো দিকে মমতা ব্যানার্জির শরীর নিয়ে খুব একটা ভালো যাবে না, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো যাবে না, গুপ্ত শত্রুতা নিজের ঘরের মধ্যেই চলছে ভীষণভাবে। বিজেপির যাবৎকাল পার্টি হয়েছে তাবৎকালের সব থেকে ভালো সময় বিজেপি এই মুহূর্তে উপভোগ করছে। মনে করা হয় এই গোটা ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র তিথি গণ এই সব কিছুর অধীন, অর্থাৎ আমরা যা কিছু করি, আমরা যা ভাবি, সেই সবই নির্দিষ্ট ছক অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী হয় এবং তা নিয়ে অনেক রকমের ভবিষ্যৎ দ্রষ্টারা তারা নানা রকম বিধি আমাদেরকে বলে থাকেন। তেমনি আজকে যিনি অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি এতটাই বরেণ্য যে বহু মানুষকে তাদের ভবিষ্যৎ এবং তাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে তিনি বহু কথা বলেছেন। কিন্তু বর্তমান বাংলার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি কি বলছেন বিধানসভা নির্বাচন সম্পর্কে, বাংলার বিধান কি হতে চলেছে সে বিষয়ে তিনি কি বিধান দিচ্ছেন, আজকে সরাসরি শ্রী চন্দন শাস্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে জেনে নেওয়ার পালা। সবার আগে তো গুরুজি অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। নমস্কার, আপনাকে ও আপনার দর্শকদের বন্ধুদেরকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি। প্রথমে সরাসরি যেটা প্রশ্ন উঠে আসছে যে সামনে বিধানসভা নির্বাচন করা নাড়ছে, তো এবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি দেখছেন, কি বুঝছেন যে কোন দিকে হতে পারে বাংলার বিধান? বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। তার কারণ বাংলাতে যে বর্তমান পরিস্থিতি গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী বাংলা তথা বাংলার কেন আমরা বাংলার যে ডেট অফ বার্থ দেখতে পাই তার সঙ্গে বিজেপির যে প্রতিষ্ঠা বা বাংলার যে ভৌগোলিক অবস্থান সে অনুযায়ী বাংলার কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই জায়গা থেকে আমরা এটা ধরে নিতেই পারি বাংলায় এবার পরিবর্তন হচ্ছে। তো বাংলাতে নির্বাচন মানে আমরা জানি যে উত্তপ্ত পরিস্থিতি, ভোটের আগে কিংবা ভোট পরবর্তী হিংসায় একাধিকবার আমাদের বাংলা জর্জরিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। তো সেই হিসাবে এবার জ্যোতিষশাস্ত্র কি প্রেডিকশন দিচ্ছে যে বাংলা কতটা উত্তপ্ত হতে পারে, নাকি খুব শান্তিপূর্ণ এবং অবাধেই ভোট গ্রহণ সম্পন্ন হতে পারে? প্রথমত বলি, খুব শান্তিপূর্ণ ভোট হবে না। দ্বিতীয় কথা যেটা হলো, গতবারের তুলনায় বা তুলনায় যেটা আমরা দেখতে পাই যে অতিরিক্ত মাত্রায় খুন, অতিরিক্ত মাত্রায় রক্তপাত, যেটা কিন্তু আমাদের এখন ওই জায়গাটা অনেকটা ব্যালেন্স করতে পারি। কেন ব্যালেন্স করতে পারি? কারণ এই বছর রবির, আমাদের যে বছরের সংখ্যায় দেখি, রবি হচ্ছে তার মূল সংখ্যার অধিপতি রবি। আচ্ছা, এবারে রবির সঙ্গে আমাদের শনির একটা সবসময় সম্পর্ক থাকে। রবি হচ্ছে পিতা, শনি হলো পুত্র। এবারে শনি হলো কর্মফলদাতা। এবার উনি খুব ভালো শাসক একজন। তো এই ভালো শাসকের দ্বারাই কিন্তু এবার নির্বাচনটা হতে চলেছে, যার ফলে রবি হতে পারে ওনার পিতা, অর্থাৎ অধিপতি বা রাজ্য সরকারে বা রাজ্যই অন্য কেউ অধিপতি হতে পারে,
কিন্তু যেহেতু পেছন থেকে একজন কড়া অভিভাবক শনিরূপী আছেন বা শনির প্রভাবিত হয়ে আছেন, তো সেক্ষেত্রে খুব একটা এখানে কেউ মাতব্বরি বা বদমাশি করতে যাবে না। যদি করে, এবার গায়ের জোরে আমরা অনেক জন্য কিছু করতে পারি, করলে তাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ শনি মহারাজ বা রবি প্রত্যেকটা কর্মের ওকে ফল দেবে। তো গতবারের তুলনায় বা গত নির্বাচনের তুলনায় এবছর অনেকটাই কম দেখতে পাবো আমরা। ২০শে জুন ১৯৪৭ হিসাব মতো ধরা হয় এটাই পশ্চিমবঙ্গের জন্মদিবস। তো সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই সংখ্যায় যে জন্মদিবস, সেই সম্পর্কে কি আলোকপাত করতে চান, যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি জন্ম তারিখ বা জন্ম সাল অনুযায়ী অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ নামের কিন্তু ২০শে জুন ১৯৪৭ সাল পশ্চিমবঙ্গ নামের সৃষ্টি, পশ্চিমবঙ্গের কিন্তু সৃষ্টি নয়। পশ্চিমবঙ্গ তো প্রথম থেকে আমাদের বঙ্গ আছে, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিম দিক আমরা কোন দিকে ইন্ডিকেট করি, ওটা শনির দিকে ইন্ডিকেট করি। তো শনি প্রচণ্ড সহনশীল গ্রহ বলা হয়। শনি প্রচণ্ড দেখেন বা সহ্য করতে পারেন। শনি একদম লেবার থেকে লেবার পার্সনকে খুব ভালোবাসেন, অর্থাৎ খুব দরিদ্র, যারা খুব দৈহিক পরিশ্রম করেন, যারা নারীদেরকে পুজো করে বা নারীদেরকে সম্মান করে, যারা নারীদেরকে মেনে চলে, তাদেরকে শনিদেব খুব পছন্দ করেন। যে সৎকর্ম করে, সঠিকভাবে পথ জীবনযাপন পরিচালনা করেন, শনি মহারাজ খুব খুশি হন। তো শনি মহারাজের এই খুশি হওয়া আর এই পশ্চিম দিকের অবস্থান অনুযায়ী আমাদের ভৌগোলিক অবস্থানে শনির দৃষ্টি সবসময় থাকে, যার ফলে দেখবেন এখানে তখনই ক্ষমতার পরিবর্তন হয়েছে যখন কোনো একদম হতদরিদ্র মানুষ, দৈহিক পরিশ্রমী মানুষ, নারীরা অত্যাচারিত হয়েছে, তখনই কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, যেটা আমরা বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে চূড়ান্ত মাত্রায় দেখতে পেয়েছি। ছোট্ট একটি কন্যা শিশু মারা গেল তামান্না বলে, এখানে বহু মানুষের অকারণেই হত্যা হচ্ছে। মানুষ কাজ নেই, দৈহিক পরিশ্রম করে যে কাজ করবে, দৈহিক পরিশ্রম করার পরেও অর্থ উপার্জনের রাস্তা খুব একটা মসৃণ নয়। তো সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য এই পশ্চিম দিক শনিদেবের অধিপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু এটাকে একটা মুক্তি দেওয়ার রাস্তা এই বছর তৈরি করছেন, এবং আশা করছি এই বছর শনি মহারাজের কৃপায় পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরে আগামী দিন খুব ভালোভাবে যুব সমাজ, নারী এরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কোথাও না কোথাও গিয়ে কি মনে হয় যে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আর আগামীতে ক্ষমতাসীন থাকছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ক্ষমতাসীন থাকছেন না, এটা মমতা ব্যানার্জির লাস্ট ইলেকশন, উনার জীবনের লাস্ট ইলেকশন। উনাকে আর জীবনে ইলেকশনের জায়গায় স্বাদ যে ভূমিকা উনি পিছন থেকে হয়তো নেতৃত্ব দিতে পারেন, উনি হয়তো পরিকল্পনা তৈরি করতে পারেন, কিন্তু নিজে থেকে নিজের মতো করে পরিচালনা করে নিজে নেতৃত্ব দেওয়া বা নিজে ভোটে দাঁড়ানো বা ভোটের ভূমিতে থাকা, এটা ওনার জন্য জীবনে লাস্ট। তো তৃণমূল এবং বিজেপি মূলত কড়াকড়ি টক্কর হতে চলেছে এই দুটি দলের মধ্যেই, যদিও আমরা সিপিএম এবং কংগ্রেসকেও সেখানে রাখছি। তো মোটামুটি জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্র কি বলছে, কোন দলের ক্ষেত্রে কতগুলি আসন মোটামুটি থাকতে পারে বলে মনে করতে পারে? সিপিএম এবারে শূন্যর গেরোই পেরোবে। সিপিএম যে শূন্যের রেকর্ডটি আছে, ওটা শূন্য থেকে ওরা একটা সংখ্যায় আসবে। কংগ্রেস মোটামুটি একটা সিট পাবে। বিজেপি আর তৃণমূলের হিসাব বলছে নরেন্দ্র মোদীজির যে ডেট অফ বার্থ, বিজেপির ডেট অফ বার্থ এবং পশ্চিমবঙ্গ নামাঙ্কনের যে ডেট অফ বার্থ, এই অনুযায়ী তার সঙ্গে শুভেন্দু অধিকারী, যিনি এখন টোটাল সরকারটাকে ফাইট দিচ্ছেন, এই চারটের দিকে যদি ব্যালেন্স করে দেখা যায়, ফাইট শব্দটা উঠে আসছে। ফাইট মানে কি? হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো বা খুব সহজে ক্লিন সুইপ করে বেরিয়ে যাওয়ার মতো রাস্তায় কিন্তু নেই। এখানে ভূমিকা নেবেন হচ্ছে সিপিএম, কিছুটা ভূমিকা নেবে সিপিএম, কিছুটা ভূমিকা নিয়ে কোনো জায়গাতে ডিস্টার্ব হবে। আর সরকারের পরিবর্তন হবে, এমনও হতে পারে
ঘোড়া কেনা বেচার একটা ব্যাপারও তৈরি হতে পারে, কারণ রবি তো চক্রান্ত, রবি হচ্ছে পাপ গ্রহ, বুঝলেন তো, রবি পাপ গ্রহ। তো কিছু টিক্স, কিছু নৈতিকতাকে বিসর্জন দিয়ে কেউ কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সিংহাসন পরিবর্তনও করতে পারে। তো সিংহাসন পরিবর্তনের সম্ভাবনাও থাকছে। যদি আমি একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর জন্ম তারিখ বা জন্মক্ষণ নিয়ে কথা বলি, তাহলে দেখা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেন যে আমার দুর্গাষ্টমীর দিন আমার জন্ম হয়েছিল, হিসাব মতো সেপ্টেম্বর বা অক্টোবরের ওই সময়টা তার জন্মক্ষণ বা জন্মতিথি। আবার অন্যদিকে শুভেন্দু অধিকারীর জন্ম হচ্ছে 15ই ডিসেম্বর 1970 সাল। তো জ্যোতিষশাস্ত্রে এই জন্ম তারিখ, জন্ম সময় বা এই দুটি জায়গার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেখান থেকে কি বিশ্লেষণ করছেন যে এই দুজন ব্যক্তিত্বের ওপরে এবারের নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারে? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেট অফ বার্থ, যেটা আমরা গুগল থেকে যেটা পাই, আর উনি যেটা বলেন যে আমার দুর্গাষ্টমীতে জন্ম, অর্থাৎ মিলিয়ে দেখা গেছে যে দুর্গাষ্টমী পাওয়া যাচ্ছে না ওনার ডেট অফ বার্থ অনুযায়ী। এবার ধরে নেওয়া যাক দুর্গাষ্টমী সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবরের ফার্স্টের মধ্যে একটা ডেট অফ বার্থ পাচ্ছি, কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারী ডেট অফ বার্থটাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে দেখি, এবং উনি ওটা অনেক জায়গায় বলেনও যেটা আমার এই ডেট অফ বার্থ। তো ওই ক্ষেত্র থেকে শুভেন্দু অধিকারী, যেটা আমি প্রত্যেক সময় বলি বা আমার নিজের রিসার্চ আছে উনাকে নিয়ে, আমি উনাকে 2012 সাল থেকে উনার কুণ্ডলী নিয়ে টুকটাক ঘাটাঘাটি করি, কারণ আমার প্র্যাকটিস জীবন শুরুর বছর 3 পরেই আমি শুরু করেছিলাম। আমি যেহেতু মেদিনীপুর থেকে বিলং করি, উনিও মেদিনীপুরের, আমাদের খুব ওখানে প্রাধান্যতা ছিল, তো সেই নিয়ে একটু টুকটাক রিসার্চ করি উনার ডেট অফ বার্থটা নিয়ে। তো আমি 2013 সালে প্রেডিকশন করেছিলাম কোনো কোনো ক্ষেত্রে উনি আগামীর মুখ্যমন্ত্রী, কিন্তু তখন রাজনীতি বুঝতাম না, কিন্তু প্রেডিকশন করেছিলাম মুখ্যমন্ত্রী। তো এবারে যেটা ব্যাপার দাঁড়িয়ে আছে, আজকের ডেটে কিন্তু দাঁড়িয়ে আছে উনি আগামী দিনে কিন্তু খুব ভালোভাবে ফাইট দেবেন। এবার কিছুদিন আগে পর্যন্ত আমার উনাকে নিয়ে প্রেডিকশন ছিল উনাকে পরীক্ষা দিতে হবে, আর যে পরীক্ষায় কিন্তু উনি বসে গেছেন অলরেডি ভবানীপুরে। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছেন যে শুভেন্দু অধিকারীকে ফেস করা হোক, অর্থাৎ যখন উনাকে কেন্দ্রীয় নেতৃত্ব ফেস করে উনার পরীক্ষার আসনে বসিয়েছেন, তার মানে আমরা ধরে নিতেই পারি উনি ফেস। তো অর্থাৎ মুখ্যমন্ত্রী একটি ফেস, উনার ডেট অফ বার্থ, শুভেন্দু অধিকারী উনার ডেট অফ বার্থ। উনি যে এনার্জি নিয়ে, উনি যে পরিশ্রম নিয়ে, উনি যে চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছেন, একটা কথায় বলে ভাগ্য বীরের সঙ্গে থাকে, অর্থাৎ বীরের মতো যে উনি এগিয়ে যাওয়া, কি হবে না ভাবা, এটা কিন্তু উনাকে বিশাল বড় একটা মাইলেজ দেবে। সেই তুলনায় মমতা ব্যানার্জি অনেক টেনশনে থাকবেন, কেন উনি দেখুন একটা জিনিস পরিষ্কার আমরা জানি, যখন দিন হয় রাত্রি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং রাত্রি হবেই। আর যখন রাত্রি হয় দিন আসবেই, অর্থাৎ ভোর আসবেই। অর্থাৎ মমতা ব্যানার্জির জন্য এখন দিন, উনি চেয়ারে বসে আছেন, উনার কাছে রাত্রি আসবেই, আজ হোক, 5 বছর পরে হোক, আগামী দিনে হোক। তো আর শুভেন্দু অধিকারী উনি কিন্তু অন্ধকারে আছেন, উনি আজ হোক কাল হোক উনি চেয়ারে বসবেন। তো অর্থাৎ কখন চেয়ারটা আসবে, কখন ভোটটা আসবে, সেই ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখেছি বর্তমান শুভেন্দু অধিকারীর দশা অনুযায়ী, মঙ্গল শনি বা রবির কানেকশন অনুযায়ী উনি যে পরিশ্রমটা করছেন, শনি মহারাজ তো পরিশ্রম খুব পছন্দ করেন, প্রচণ্ড রিস্ক নেওয়া পছন্দ করেন, প্রচণ্ড ডাউন টু আর্থ পছন্দ করেন। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী অনেকটাই গিয়ে উনি উনার যে কেন্দ্র, আগের কেন্দ্র নন্দীগ্রাম, উনি হাসতে হাসতে জিতবেন। আপনাকে আমি একটা ট্রিক্স বা আপনাকে ভিতরে কথা বলে রাখি, শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে রাহুর একটা সূক্ষ্ম দশায় রাহুর খুব মাথা কাজ করিয়েছে। শুভেন্দু অধিকারী তার নিজের কেন্দ্রে নিজের বিরুদ্ধে প্রার্থী নিজে সৃষ্টি করেছে। আপনারা অবাক হবেন, পবিত্র কর যিনি ব্যক্তি, ওটা শুভেন্দু অধিকারীর সৃষ্টি। যারাই বলুক যে ভাঙিয়ে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে, আমি আপনাকে বলছি শুভেন্দু অধিকারী ওকে পাঠিয়েছে, তুই আমার বিরুদ্ধে প্রার্থী হও, আমাকে এখানে ইজি করে দে, যাতে উনি ভবানীপুর তথা পশ্চিমবঙ্গ এই যে এক্সাম, এই যে রিস্ক নেওয়ার প্রবণতা, এটা শুভেন্দু অধিকারী বলে সম্ভব, আর ওনার সময় ভালো চলছে বলেই সম্ভব। উল্টো দিকে মমতা ব্যানার্জির শরীর নিয়ে খুব একটা ভালো যাবে না, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো যাবে না,
গুপ্ত শত্রুতা নিজের ঘরের মধ্যেই চলছে ভীষণভাবে, তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি অনেকটা পিছিয়ে যাচ্ছেন। যদি এবারে একটু তৃণমূল এবং বিজেপির প্রতিষ্ঠা নিয়ে একটু কথা বলি, তাহলে দেখছি আমরা যে তৃণমূলের প্রতিষ্ঠা ১লা জানুয়ারি ১৯৯৮। মিথুন রাশি আমার মনে হয় যে এই কাল দশায় চলছে। তো এই বিষয়ে কি বলতে চান? যেটা প্রথমেই বললাম যে মমতা ব্যানার্জির যে ডেট অফ বার্থটা পাওয়া যায়, যেগুলো আমরা বাড়ি করলেও একটা বাস্তুর রাশি আর মালিকের রাশি দেখি, যেহেতু এটা সম্পূর্ণ নির্ভরশীল দল হলো মমতা ব্যানার্জির উপরে। টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা ডেট অফ বার্থ মমতা ব্যানার্জির প্রতিষ্ঠা ডেট অফ বার্থ অনুযায়ী বর্তমান কিন্তু সিমিলার নয়। সেই তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যে মমতা ব্যানার্জির প্রভাব বা ওনার যে ফেস ভ্যালু, ওর কাছে কিন্তু গ্রহের অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কাজ করেনি। যার ফলে এই সময় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা তার নেতৃত্ব কন্ট্রোল নিতে পারত, তাহলে কিন্তু অনেকটা চান্স ছিল যে কিছুটা ভালো ফলাফল করার। কিন্তু মমতা ব্যানার্জির নিজের ছক যেহেতু ভালো সাথ দিচ্ছে না, আর তৃণমূল কংগ্রেসের ছক অনুযায়ী ২১ সাল থেকে খুব একটা ভালো ফল নেই। ২১ সাল ঠিক নয়, ২০২০ সালের ৩রা মার্চ থেকে তৃণমূল কংগ্রেসের রাহুর দশা কিন্তু স্টার্ট হয়েছে। এবার রাহুর দশা, রাহু হচ্ছে তেলে মাথায় তেল দেয়, অর্থাৎ আপনার সময় খুব ভালো, আপনাকে আরও ভালো করবে, আপনার সময় খারাপ, আপনাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। অর্থাৎ যে চোর হয় তাকে খুব বড় চোর বানায়, যে খুব অর্থবান তাকে খুব অর্থবান বানায়, খুব ভালো মানুষ হলে, সাধু সন্ত হলে খুব ভালো, মানে যে কোনো বিষয়ে গভীরতা বা গভীর জায়গায় নিয়ে যাওয়ার কাজই হলো রাহু এবং বৃহস্পতি। রাহু গভীরতায় নিয়ে যায়, বৃহস্পতি স্প্রেড করে। তো সেক্ষেত্রে রাহুর দশা ১৯ সাল থেকে শুরু হওয়ার ফলে টিএমসির কিন্তু খুব একটা ভালো সময় ১৯ সালের ৩রা মার্চ থেকেই চলছে না। অপরপক্ষে যদি বিজেপির দিকে একটু তাকাই, তাহলে দেখব ৬/৪/১৯৮০ এবং রাশিভেদে বৃশ্চিক রাশি এই কালভেদে চলছে। তো বিজেপির বাংলার ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু বলেন। বিজেপির বাংলা, যেটা বললাম, বিজেপির জন্ম ছক অনুযায়ী পশ্চিম দিক, মানে পশ্চিম দিকটা ওনার এবছর খুব সাপোর্টেবল। যে কোনো পশ্চিম দিক, যেটা আপনি চলে যান উড়িষ্যা, উড়িষ্যা কিছুদিন আগে বিজেপি পেয়েছে। আপনি চলে আসুন এদিকে বিহার, বিহারে মানে ইলেকশন যে নির্বাচনী সময়ে পুরো প্রথম থেকে অন্ত পর্যন্ত এত ভালো ফলাফল বিজেপি করেনি। হাইপ তৈরি হয়েছে, যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যতটা টাইম দিচ্ছে, এটা কিন্তু বিজেপির জন্য মানে বিজেপির যাবৎকাল পার্টি হয়েছে তাবৎকালের সবথেকে ভালো সময় বিজেপি এই মুহূর্তে উপভোগ করছে। যে সময় কোনো দুশ্চিন্তা, কোনো রকম, দেখুন বিজেপিকে এই মুহূর্তে কেউ কোনো স্ক্যামে কিন্তু ঘিরছে না। এই মুহূর্তে বিজেপিকে কেউ কোনো দুর্নীতি বা অপশাসন নিয়ে ঘিরছে না। এই সময় বিজেপিকে কেউ কিন্তু ঘিরতে পারছে না ওর কোনো কর্মসূচি বা উন্নয়ন নিয়ে ঘিরছে না। বিজেপিকে নিয়ে কিসে ঘেরা হচ্ছে? যেগুলো ইস্যুলেস, ভিত্তিলেস ইস্যুকে সামনে আনা হচ্ছে। গ্যাসের দাম, যেটা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একটু বিচার করলেই আমরা বুঝতে পারি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাইরে আমাদের ভারতবর্ষকে নিয়ে কি ভূমিকা রাখা হচ্ছে, সেটাকে ইস্যু করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হয়েও আমরা আমাদের উন্নয়ন থেকে, আমাদের নিজস্ব কর্মক্ষেত্র থেকে চিন্তা করছি বাইরের কোনো ইস্যু টেনে এনে বিজেপিকে আক্রমণ করার, যেটাই প্রমাণ করে বিজেপির এই মুহূর্তে কোনো শত্রু নেই। বিজেপির শত্রু বিজেপি নিজে। তো এই জায়গাটা থেকে বিজেপি নিজেকে বারবার রেকটিফাই করে, সংশোধন করে এবং বিজেপি পরিবর্তন হয়। আর সেই ছক অনুযায়ী বিজেপি বর্তমান সবথেকে ভালো সময় কাটাচ্ছে। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, বাংলার এবারে বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম উঠে আসছে। তিনি হচ্ছেন অভয়া, আমাদের প্রিয় তিলোত্তমা, তার মা। তিনি পানিহাটি থেকে বিজেপির পক্ষ থেকেই আর কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন কিন্তু আমরা মোটামুটি
জানতে পারছি। তো তার সম্পর্কে কি বলতে চান? তার এবারের জয়ের প্রবণতা বা জয়ের দিক থেকে জ্যোতিষশাস্ত্র কি বলছে? কতটা তার চান্সেস রয়েছে? আমি খবরটি গতকালকে পেলাম। এবারে গতকালকে খবরটি পাওয়ার পরে উনাদের ডেট অফ বার্থ আদি আমার জানা নেই। আহ, উনাদের বা উনার যিনি সুকন্যা ছিলেন তারও ডেট অফ বার্থ আমার জানা নেই। তবে উনার নাম যেটা আমরা দিয়েছিলাম পশ্চিমবঙ্গবাসী, অভয়া। এই অভয়া কিন্তু কথার অর্থই হলো ভয়কে নিবারণ করা। এই অভয়া কথার অর্থই হলো মানুষকে শান্তি বা সুখ সমৃদ্ধি প্রদান করাটা মূল অস্ত্র বা ব্রহ্ম, শব্দই তো ব্রহ্ম। তো সে জায়গা থেকে অভয়ার মা, সেই হিসাব অনুযায়ী আমি বলতে পারি অভয়ার মা মানে অভয়া দিদিমণি, যিনি আমাদের আদরের দিদি, উনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন নির্বাচনী ক্ষেত্রে জনমানসের কাছে। কারণ মানুষের আবেগ অভয়ার জন্য আছে, অভয়ার মায়ের জন্য কিন্তু নেই। এবারে কেউ আমার যারা টিমে কোশ্চেন করছে, গুরুজি তাহলে যিনি মারা গেছেন তাকে নিয়ে রাজনীতি করা কি ঠিক? সমস্যা হচ্ছে যিনি মারা গেছেন তাকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়, কিন্তু দেখতে হবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এটা কথায় আছে। অর্থাৎ যে রাজনীতির কারণে মারা গেছে তাকে রাজনীতির দ্বারাই তাকে বিচার পেতে হবে। আমি আপনি যতই গলা চেঁচাই, সিস্টেম কিন্তু রাজনীতির কন্ট্রোলেই আছে। তো সেই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করেছেন হচ্ছে অভয়া দিদিমণির মা। উনাকে সাধুবাদ জানাই। তবে আমার যেটা আশঙ্কা, উনার নামের সঙ্গে উনার মায়ের নামটা আমি বের করেছিলাম, ওই নাম সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা আমি দেখতে পেয়েছি, ওটা কিন্তু দেখতে পাচ্ছি আন্দোলনের সঙ্গে যুক্ত বড় বড় মুখ যারা ছিল তারা ওনাকে হারানোর জন্য ভীষণভাবে অ্যাক্টিভ হবে এবং ওনাকে মানসিকভাবে দমিয়ে রাখার জন্য ভীষণভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেটা আমি দিদিমণির মাকে আপনাদের মাধ্যমে জানাতে চাইব যে মা, আপনি নিশ্চিত থাকুন, আপনার লড়াই আপনার নয়, আপনার লড়াই পুরো দেশের লড়াই, পুরো বিশ্বের লড়াই। তবে আপনি এই মুহূর্তে যেহেতু ওনার নামাঙ্কনের যে ছকটা, দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি, দ্বিতীয় ভাবকে আমরা বলে থাকি বাকশক্তির জায়গা, কথাতে সংযম রাখবেন। অনেকের খুব আলটপকা কথায় আপনি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য করবেন না, এটা আপনার জন্য রাহু ঠিক থাকবে। তা বাদে কিছু নিয়মকানুন আমি আপনাকে অফ ক্যামেরা বলে দেব, ওটা আপনি মাকে জানাবেন। আশা করছি মা এবারে জিতবে, দিদির বিচার হবে। অনেক ধন্যবাদ গুরুজি আমাদের সঙ্গে থাকার জন্য। আর সামনে তো নতুন বছর আসছে, বাংলার নতুন বছর, সেখানেও আশা করছি নতুন বছর ভালো কাটবে, এরকমটাই কিন্তু আমাদের প্রত্যেকেরই আশা। একই সঙ্গে সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকে তো গোটা বাংলার নজর রয়েছেই। গুরুজি যেরকম করে প্রেডিকশন দিলেন, জ্যোতিষশাস্ত্র কী বলছে, সেই সব আপনাদের সামনে তুলে ধরলাম। এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন ক্যাম্পেন কলিং মিডিয়া। নমস্কার।